সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমি আপনাদের সাথে আছি ফজলে রাব্বি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি, এই টেন্সটা আসলে কাকে বলে? এক কথায় বলতে গেলে যে কাজটা বা যে ঘটনাটা অলরেডি সংগঠিত হয়ে গেছে এবং যার ফলাফলটা এখনও বিদ্যমান, আমরা ওই ঘটনাকে কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি বাজারে গিয়েছি, আমি ভাত খেয়েছি। এই যে আমি ভাত খেয়েছি, তার মানে ভাতটা এখন আমার পেটের ভিতরে এখনও বিদ্যমান। আমি বাজারে গিয়েছি, তার মানে আমি এখনও বাজারে আসি বা বাজারে এখনও অবস্থান করতেছি, এরকম ঘটনা। তার মানে আমরা বলতে পারি যে এই ডেফিনেশনটা আমরা লিখতে পারি যে কোনো কাজ সংগঠিত হয়ে গেছে এবং তার ফলাফলটা এখনও বিদ্যমান, এরকম ঘটনাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে ধরতে পারি। ঠিক আছে, এখন আসি যে এটা তো গেল হচ্ছে ডেফিনেশন। এটাকে আমরা চিনব কীভাবে? বাংলা ক্রিয়াপদের শেষে আসলে কোন কোন জিনিসগুলো থাকে, তাহলে আমি প্রথমে লিখে নিই যে বাংলা ক্রিয়াপদের শেষে কি কি থাকবে? এই যে ইয়া সি, ইয়া সো, ইয়া সেন। যেমন বলতে পারে যে সে, আমি ভাত খেয়েছি বা খাইয়াছি, যেটা বলি না কেন, খেয়েছি বলি আমরা, ইয়াসি সাধারণত বলি না। তুমি ভাত খেয়েছো, সে ভাত খাইয়াছেন। এই যে মানে এই শব্দগুলো হয় সাধারণত দেখা যায় যে সাবজেক্ট ভেদে এক এক রকম হয়। তাহলে জানতে পারলাম যে আসলে বাংলায় ক্রিয়াপদের শেষে কি কি থাকে, এই জিনিসগুলো সাধারণত থাকে। এখন আমরা বাংলা একটা উদাহরণ দেই, যদি এক্সাম্পল দেই, সে বাজারে গিয়েছে। সে বাজারে গিয়েছে বা গিয়েছেন, যেটাই বলুন না কেন, সে বাজারে গিয়েছেন, তার মানে সে এখনো বাজারে অবস্থান করতেছে। তাহলে এটাকে আমরা কোন টেন্স ধরতে পারি? অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা জানলাম। এখন দেখি আরেকটা উদাহরণ দেখি। তুমি ক্রিকেট খেলেছো, বা এটাকে আমরা বলতে পারি যে তুমি ক্রিকেট খেলিয়াছো বা খেলিয়াছ। ঠিক আছে, এরকম আমরা বলতে পারি। তাহলে এটা দেখা গেল হচ্ছে ইংরেজি। এরকম আরও এক্সাম্পল লেখা যায়। আপনারা অবশ্যই একজন কম করে হলে একটা করে এক্সাম্পল অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তারপর আসতেছি এই বাক্যগুলোকে আমরা কীভাবে ইংরেজিতে করব। এইগুলো শুধু হচ্ছে শেখার জন্য না, এই বাক্যগুলো বা এই টেন্স এগুলো স্পিকিংয়ের ক্ষেত্রে খুবই ভালো কাজ দেয় এবং যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান তাদের জন্য আরও খুবই ভালো দেয়। বিশেষ করে স্পিকিং এবং ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে খুবই প্রয়োজনীয় একটা বিষয়। যাদের এই বেসিকগুলো ভালো, তারা সাধারণত দেখা যায় যে অনেক বিষয় মুখস্থ করতে হয় না। যেমন আমি ছোটোবেলায় এই যে লেটার, প্যারাগ্রাফ, কম্পোজিশন, এগুলো খুব একটা মুখস্থ করতাম না। ওই দেখা যায় যে ওই প্যারাগ্রাফটা সুন্দরভাবে শব্দ বুঝে বুঝে পড়তাম এবং ওখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতাম এবং নিজের টেন্স অনুযায়ী, নিজের বেসিক অনুযায়ী ওগুলো লিখে দেওয়ার চেষ্টা করতাম। যার কারণে আমার প্যারাগ্রাফ, লেটার এগুলো নিয়ে এক্সট্রা কোনো টেনশন ছিল না বা প্যারা ছিল না আমার। যাই হোক, তাহলে আসি যে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে করব। একটা গঠন আছে, সেই গঠনটাই আমরা এখন লিখব। গঠনটা কি থাকে? প্রথমে আসবে সাবজেক্ট, সে যে টেন্সেরই হোক না কেন, প্রথম থাকবে সাবজেক্ট। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে থাকে হ্যাভ অথবা হ্যাজ। ঠিক আছে, তারপরে আসবে কি? ভার্বের পারফেক্ট টেন্স বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 3 প্লাস হচ্ছে আমরা কি দিব? অবজেক্ট অথবা এক্সটেনশন। যে গঠন অনুসারে আমরা এখন ওই বাক্যগুলো ইংরেজিতে করার চেষ্টা করব। তাহলে গঠনটা অমনি থাক। যারা খাতা কলম নিয়ে বসে গেছেন সুন্দর করে লিখে ফেলুন। তাহলে প্রথমে বলেছিলাম যে সে
বাজারে গিয়েছে। ঠিক আছে, এখন আর বলতে গিয়েছে, এখানে তো ক্রিয়াপদের শেষে এ আছে, হ্যাঁ এ আছে, কিন্তু এই যে গিয়েছে, ইয়াছে, ইয়াসু, ইয়াসেন এগুলোর ভিতরে যখন থাকবে তখন আর এটা প্রাধান্য পাবে না। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু এটা বলতে পারি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি আমরা বসাই। প্রথমে কি হবে, সাবজেক্ট। সাবজেক্ট কি, যে কর্তা যে কাজটা করে, এখানে কাজ বাজারে যাওয়ার কাজটা কে করতেছে, সে। তাহলে আমরা বসাতে পারি হি অথবা সি বসাতে পারি। আমরা হি বসাইলাম, তারপরে এখন কি আসবে, সাহায্যকারী ভার্ব। এখন হ্যাভ হবে না হ্যাজ হবে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের, তখন এই সাবজেক্টের সাথে কি হবে, হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ। তারপর আসতেছে কি ভার্ব। ভার্ব কি, এই যে যাওয়া, যাওয়ার ইংরেজি কি, গো। ওয়েন্ট আর হচ্ছে গন। তাহলে ভার্ব 3 কোনটা, এটা। তাহলে আমরা ওইটা বসাবো, হি হ্যাজ গন। এখন কি থাকলো, অবজেক্ট বা বাকি অংশ, টু মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমে আমরা কি বসাবো, সাবজেক্ট, তারপরে ভার্ব, সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে ভার্ব 3 এবং তারপরে হচ্ছে অবজেক্ট। এই টেন্সটা মোটামুটি প্রেজেন্ট টেন্সটা শেষ করার পরে আমি পাস্ট টেন্সে যখন যাব তখন ইনশাল্লাহ আপনাদের অনেক বিষয়গুলো আমি মাথার ভিতরে একদম ইজিলি ঢুকাই দেওয়ার চেষ্টা করব, কারণ ওটার সাথে আমি ধরে ধরে ওইটা পড়াবো, যার কারণে আপনাদের দুটাই মনে থাকবে ইনশাল্লাহ। এখন আসি আর একটা এক্সাম্পলে, যেমন আমি বলেছিলাম তুমি ফুটবল খেলেছো। তুমি ফুটবল বা ক্রিকেট খেলি আসো। আমি যে বোঝার সুবিধার্থে খেলি আসো লিখে দিলাম, আর অনেকে বলবে যে কি ইয়াসো ইয়াসো নাই, যাই হোক সেই জন্য লিখে দিলাম খেলি আসো। তাহলে ইয়াসো ইয়াসো ইয়াসেন কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এই ইয়াসো ইয়াসো ইয়াসেন যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অবশ্যই হয়। তাহলে আমরা গঠন অনুসারে ফালাই দিব, যা বসায় দিব। প্রথমে সাবজেক্ট কোনটা, এটা। ভার্ব কোনটা, কোনো কিছু করা হওয়া যাওয়াকে আমরা কি বলি, ভার্ব বলি। তাহলে এটা যদি সাবজেক্ট হয়, এটা যদি ভার্ব হয়, সাবজেক্ট এবং ভার্ব থেকে বাকি যে অংশটা থাকে বাদে, এটাকে আমরা অবজেক্ট অথবা এক্সটেনশন বলতে পারি। তুমি, তুমি ইংরেজি কি, ইউ বসায় দিলাম। ভার্ব কি, ইউ এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে। আমি বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই হ্যাজ হবে, আর অন্যথায় কী হবে, হ্যাভ হবে। ইউ হ্যাভ। এখন ভার্ব কি আছে, খেলি আসো। খেলি আসো আসার চাইতে খেলা থাকে, খেলার ইংরেজি কি, প্লে, PLAY। এই প্লের ইংরেজি, এই প্লে মানে হচ্ছে খেলা, আর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটাই হচ্ছে ইডি। তাহলে আমরা ইউ হ্যাভ প্লেড। এখন সাবজেক্ট গেল, ভার্ব গেল, এখন কি থাকে, অবজেক্ট বা এক্সটেনশন। ক্রিকেট, এই ক্রিকেট মানে কিন্তু আর একটা হচ্ছে ঝিঝি পোকা, যেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা আসছিল। ক্রিকেট মানে তাহলে কি, ক্রিকেট মানে খেলার সরঞ্জাম বা খেলা। আবার এই ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, যে আমরা অনেক সময় দেখি যে সন্ধ্যাবেলায় ঝিঝি পোকা ঝিঝি করতেছে, এই ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। যাই হোক, তাহলে এক্সাম্পল কি, আমরা খেলি আসো যেহেতু আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে ফালাই দিব কি, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে এক্সটেনশন। সেই গঠনের ফালাই দিলাম, প্রথমে সাবজেক্ট দিলাম ইউ, তারপরে ইউ এর সাথে কি হবে, হ্যাভ অথবা হ্যাজের কোনটা হবে, অবশ্যই হ্যাভ হবে, কারণ বলেছি হ্যাজ হবে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তারপরে ভার্ব দিয়েছে, তারপরে এক্সটেনশন। এখন আসি হ্যাভ অথবা হ্যাজ কোথায় বসে সেটা সুন্দর করে লিখে নেবে। যেমন হ্যাজ বসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যেমন আমি এখানে লিখে দিচ্ছি, অবশ্যই লিখে নেবেন। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যে আমি বলেছিলাম এর আগে, মনে আছে, যেমন হি আছে, শি আছে, তারপরে ইট আছে, তারপরে কোনো কিছু নাম আছে, বাকি সহ অন্য অন্য যে জিনিসগুলা বা যে সাবজেক্টগুলো থাকে। আমার যদি ভিডিওর প্রথম প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সটা দেখে থাকেন, যদি ওটা না দেখে থাকেন ওখানে দেখে আসবেন, তাহলে এই পার্সনের সমস্যাটা ইনশাল্লাহ আশা করি সমাধান হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে আমি যত ভালোই ক্লাস নেই না কেন, যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস না করেন তাহলে আসলে কোনোভাবেই শেখা সম্ভব না। শুধু টিচারের উপর নির্ভর করলে হবে না, আপনাকেও পড়ালেখা করতে হবে, যাতে টিচার আপনাকে ওই জিনিসটা ভালোভাবে বোঝাতে পারে। যদি আপনি আগে থেকে জানেন তাহলে বোঝানোটা সহজ হয়।
তো বেশি কথা বাড়াবো না, যদি তারপরে বুঝতে কোনো সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমরা চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস। ও আর একটা কথা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনাকে কোনো না কোনোভাবেই চেষ্টা করব কিছু একটা আপনাকে শিখে দেওয়ার, যেটা পরবর্তী ভবিষ্যতে আপনাকে খুব কাজে দেবে। আর আমাদের ক্লাসটা অবশ্যই বন্ধুদের ভিতরে শেয়ার করবেন। আর আপনারা ভবিষ্যতে কোন টপিকটা নিয়ে ক্লাস করতে আগ্রহী সেই বিষয়টা অবশ্যই আমাদের জানাবেন। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।